গল্প চতুষ্কোণে তিমির হনন। লেখনীতে মোহনা জাহান। পর্ব ২। তারা তিনজন আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই সবার গন্তব্যে চলে গেল। ইন্তেহা তিমিরকে ইন্টারভিউ দেওয়ার জায়গায় পৌঁছে দিল। আধারের আলাদা বাইক আছে। আধার তার গন্তব্যে চলে গেল। আধার অনার্স চতুর্থ বর্ষের ছাত্র, কিন্তু সে একজন গায়ক হতে চায়। আজকে তার একটি অডিশন আছে, সেই জন্য প্রস্তুতি নিতে গিয়েছে। আর ইন্তেহার আজকে ভার্সিটিতে যাবে অনেকদিন পর। সে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ইন্তেহার জন্য ভার্সিটি মানে কোনো স্বপ্নের জায়গা নয়, বরং ঘর থেকে কয়েক ঘন্টা দূরে থাকার একটা ছুতো মাত্র। ইন্তেহা কিছুক্ষণের মধ্যেই তার কালো স্পোর্টস বাইক নিয়ে ক্যাম্পাসে ঢুকল। তার পরনে কালো হুডি, জিন্স আর চোখে মুখে গাম্ভীর্য। ক্যাম্পাসের আমতলার নিচে একদল সিনিয়র ছেলেমেয়ে ওত পেতে ছিল জুনিয়রদের স্বাগত জানানোর জন্য। তারা ইন্তেহাকে দেখে নিজেদের নতুন শিকার খুঁজে পেল। ইন্তেহা যখন বাইক পার্ক করে উদাসীনভাবে হেঁটে যাচ্ছিল, তখনই হঠাৎ তাকে ঘিরে ধরল ৪-৫ জন। ইন্তেহা ভ্রুকুঁচকে তাকালো সবার দিকে, বুঝার চেষ্টা করল এরা কি চাইছে। তখনই দলের সর্দার গোছের একটা ছেলে, যার নাম অর্ক, সে ইন্তেহার সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলল, এই যে নব্যকলি, বাইক নিয়ে তো বেশ হিরোইন সেজে ঢুকলে, তা বড়দের সালাম দিতে শেখনি? ইন্তেহা বুঝল এরা সিনিয়র, যাদের কাজ জুনিয়রদের র্যাগিং করা। কিন্তু এতে ইন্তেহার চোখে কোনো ভীতি নেই, বরং এক ধরনের বিরক্তিকর শীতলতা ফুটে উঠল। সে ঘাড় বাঁকিয়ে বলল, রাস্তা ছাড়ুন, অহেতুক জঞ্জাল জমানোর স্বভাব আমার নেই। আশেপাশের সবাই হা করে তাকিয়ে রইল। তাদের মুখে মুখে কথা বলছে কত বড় সাহস। রাগে সবার চোয়াল শক্ত হয়ে এলো। সিনিয়রদের একজন মেয়ে এগিয়ে এসে ইন্তেহার হুডির কলার ধরার চেষ্টা করে রেগে বলল, স্পর্ধা তো কম না, যাবি কোথায়? সাহস কত বড় আমাদের মুখে মুখে কথা বলিস? তোর শাস্তি মাটিতে কান ধরে ওঠবস কর আর বল আমি এই কলেজের সব সিনিয়রের পায়ের ধুলো। কলার ধরায় ইন্তেহার রাগ মাথা ঝাড়া দিয়ে উঠল। চোখগুলো রক্তবর্ণ ধারণ করল, হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ইন্তেহা রেগে ঝট করে মেয়েটার হাত সরিয়ে দিল। তার চোখের মণিতে আগ্নেয়গিরির লাভা খেলা করছে। ইন্তেহা ঘাড়টা একটু বাঁকিয়ে বাঁকা হেসে ধারালো গলায় বলল, হাত নামিয়ে কথা বল, শালি। ভালো মতো কথা বলছিলাম, ভালো লাগেনি তোদের? আর কান ধরে ওঠবস? হাউ ফানি! আমার মা বাপ আমাকে দিয়ে যেটা করাতে পারেনি, তোরা সেই দুঃস্বপ্ন দেখার সাহস করিস না। ইন্তেহার তেজ দেখে সিনিয়রদের সবার এবার ইগো হার্ট হল। কত বড় সাহস তাদের গালি দেয়। অর্ক এবার ক্ষেপে গিয়ে ইন্তেহার সামনে এসে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, খুব তেজ না? এই তেজ এখনই বালিতে মিশিয়ে দিচ্ছি। এই তোরা ধর তো একে, দেখি কত বড় কলিজা এর যে আমাদের হুমকি দেয়। অর্কের কথায় ছেলেরা যখন ইন্তেহার দিকে এগোতে চাইল, ইন্তেহা সেটা দেখে জোরে জোরে হাসল। এরপর বাঁকা হেসে এক মুহূর্ত দেরি না করে তার কাঁধের ব্যাগটা সজোরে অর্কর মুখে ছুঁড়ে মারল। অর্ক অপ্রস্তুত অবস্থায় পিছিয়ে যেতেই ইন্তেহা ক্ষিপ্র গতিতে অর্কর শার্টের কলার চেপে ধরে অর্কর কানের কাছে মুখ নিয়ে হিসহিস করে বলল, শালা মাদার তারা চিহ্ন, আমাকে তুই তোর এই বা তারা চিহ্ন ভয় দেখাস? র্যাগিং তাদের সাথেই করবি যারা ভয় পায়। আমার জীবনে র্যাগিং জন্ম থেকেই আরেক শালি দিয়ে আসছে। তোদের এই চুনোপুটি ভয় আমাকে ছুতে পারবে না। আর যদি এক পা এগোস, তবে এই কলেজের মাটিতে তোদের এই দাঁতগুলো কুড়িয়ে নিতে হবে। র্যাগিং কর, কিন্তু সেটা মানুষ বুঝে। পুরো ক্যাম্পাস তখন স্তব্ধ, সবার দৃষ্টি ওদের দিকে। বাকি সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে। ইন্তেহার কাজে সিনিয়ররা সবাই অপ্রস্তুত হয়ে যায়। সবার এরকম দৃষ্টি দেখে ওদের রাগ আরও বেশি বেড়ে যায় ইন্তেহার উপর। কথাটা বলে সিনিয়রদের দাপট ধুলোয় মিশিয়ে দিয়ে ইন্তেহা অর্ককে এক ঝটকায় সরিয়ে দেয়। এরপর সে তার ব্যাগটা মাটি থেকে তুলে নিয়ে ধুলো ঝেড়ে অত্যন্ত অবহেলার সাথে বলল, আমি পড়তে এসেছি, তোদের বা তারা চিহ্ন পাকনামি দেখতে নয়। নেক্সট টাইম আমাকে দেখে রাস্তা না ছাড়লে আমার বাইক তোদের একেকটার মেইন পয়েন্টের ওপর দিয়েই যাবে। শালা, জীবনে এক শালি কি কম ছিল যে তোরা কুত্তার মতো লেজ দুলাইতে দুলাইতে আইসা পড়ছস? কথাগুলো বলে সবার অবাক দৃষ্টি উপেক্ষা করে ইন্তেহা সোজা ক্লাসরুমের দিকে হেঁটে চলে গেল। পেছনে পড়ে রইল একদল নাস্তানাবুদ হওয়া সিনিয়র। তারা বুঝতে পারল ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলছে। এ তো তাদের থেকেও বড় হারামি। ড্যাশ ড্যাশ।
ইন্তেহার জীবন যখন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে, ঠিক তখনই সেই একই ছাদের নিচে বইছে এক শান্ত শীতল সমীরণ। নূর, যে ইন্তেহার ছোট বোন, কিন্তু আচার আচরণে সে যেন ইন্তেহার ঠিক বিপরীত মেরুর বাসিন্দা। যেখানে ইন্তেহা মানেই চিৎকার, অবাধ্যতা আর দম্ভ, সেখানে নূর হল নম্রতা আর স্নিগ্ধতার প্রতিচ্ছবি। মিসেস নীলার চোখের মনি হল নূর। ড্রয়িং রুমের যে সোফায় বসে কিছুক্ষণ আগে তিনি ইন্তেহাকে অভিশাপ দিচ্ছিলেন, সেখানেই এখন নূর এসে ধীর পায়ে দাঁড়াল। নূর এক অপরূপ অষ্টাদশী, কিছুদিন পরেই সে ভার্সিটিতে ভর্তি হবে। নূর দেখতে যেন কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের শুভ্র মেঘের মতো পরিষ্কার, বড় বড় টানা চোখ দুটোয় সবসময় এক অদ্ভুত মায়া আর সরলতা খেলা করে। ইন্তেহার চোখের মনিতে যেখানে বিদ্রোহের আগুন, নূরের চোখে সেখানে ভোরের শিশিরের মতো স্নিগ্ধতা। তার ঘন কালো রেশমি চুলগুলো পিঠের ওপর আলগা করে ছেড়ে দেওয়া, যা তার শান্ত চেহারায় এক ধরনের আভিজাত্য যোগ করেছে। সে পরেছে হালকা ল্যাভেন্ডার রঙের একটি সুতির সালোয়ার কামিজ, যা তার নমনীয় ব্যক্তিত্বের সাথে দারুণভাবে মানিয়ে গেছে। তার প্রতিটি পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, আছে এক ধরনের ছন্দময় ধীরস্থিরতা। এই অপরূপাকে দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নূর ড্রয়িং রুমে এসে মিসেস নীলার পাশে বসল। নীলার কপালে রাগের ভাঁজগুলো নূরকে দেখামাত্রই মিলিয়ে গেল। নূর তার নরম হাতটা মায়ের হাতের ওপর রেখে খুব নিচু স্বরে বলল, আম্মু, শরীরটা কি বেশি খারাপ লাগছে? তুমি কি আবার মাথা গরম করলে? মিসেস নীলা এক দীর্ঘশ্বাস ফেলে নূরের মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর মমতাময়ী কণ্ঠে বললেন, তুই আছিস বলেই শান্তিতে শ্বাস নিতে পারি রে নূর। ওই আপদটা তো আমার রক্তচাপ বাড়িয়ে দিয়ে গেল। বেয়াদ বটা মরেও না, ওকে দেখলেই আমার রক্তচাপ নিয়ন্ত্রণহীন হয়ে যায়। নূর মৃদু হাসল মায়ের কথায়, কিন্তু এই হাসিটা খুব বিষণ্ণ। সে জানে তার বড় বোন ইন্তেহা কেন এমন। সে জানে এই পরিবারের বৈষম্যই ইন্তেহাকে এতটা কঠোর করে তুলেছে। তবুও সে মায়ের অবাধ্য হতে পারে না। সে শান্ত গলায় বলল, আপু আসলে ওরকম নয় আম্মু। এগুলো বলো না, প্লিজ। ও হয়তো শুধু নিজেকে আড়াল করতে চায়। বাদ দাও তো এসব, আমি তোমার জন্য লেবুর শরবত করে নিয়ে আসছি। নূর যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন তার মনে পড়ল ইন্তেহার কথা। আজ অনেকদিন পর ইন্তেহা ভার্সিটিতে গিয়েছে। নূর মনে মনে দোয়া করল যেন আজকের দিনটা ইন্তেহার জন্য অন্তত ভালো কাটে। কিন্তু সে কি জানত, তার বোন ইতিমধ্যেই গোটা ক্যাম্পাসে এক অগ্নিকাণ্ড ঘটিয়ে বসে আছে। নূর রান্নাঘরে যেতেই তার বড় মা অর্থাৎ ফুফিকে দেখতে পেল। নূর তাকে দেখে বলল, তোমাকে আজ খুশি খুশি লাগছে কেন বড় মা? মিসেস তানিয়া রান্না করছিলেন নূরের কথায় হেসে বলল, আজ অনেকদিন পর তোর ভিরান ভাইয়ার কল এসেছে। সে জানিয়েছে দেশে আসার ব্যাপারে ভেবে দেখবে। কথাটা শুনে নূরের মন আনন্দে নেচে উঠে। তার ভিরান ভাইয়া আসবে, যার জন্য সে গত 2 বছর যাবৎ অপেক্ষা করছে। তাহলে কি তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে? তার মানুষটা তার সান্নিধ্যে ফিরে আসছে। নূরের লজ্জামাখা মুখ দেখে মিসেস তানিয়া হাসলেন। ড্যাশ ড্যাশ। তিমিরের জন্য প্রতিটি সকাল মানেই এক নতুন আশার সাথে এক নতুন অপমানের প্রস্তুতি। আজ দিনটাও তার ব্যতিক্রম না। নিজের একমাত্র ইস্ত্রি করা সাদা শার্টটা পরে, ক্ষুধার্ত পেটে সে দাঁড়িয়ে আছে শহরের এক নামী কর্পোরেট অফিসের কাচঘেরা কেবিনের সামনে। সেখানে ইন্টারভিউয়ার হিসেবে বসেছিলেন মাঝবয়সী এক লোক, যার চোখে মুখে আভিজাত্যের চরম দম্ভ। তিনি তিমিরের ফাইলটা অত্যন্ত অবজ্ঞার সাথে নাড়াচাড়া করে দেখছে। তিমির নেওয়াজ, তাই তো? রেজাল্ট তো ভালো, কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড, আপনার বাবা কি করেন বললেন? লোকটি চশমার ওপর দিয়ে তাকিয়ে বলল। তিমির বিনীতভাবে জবাব দিল, জি স্যার, বাবা ছোট একটা সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন, এখন অসুস্থ থাকেন। লোকটি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সোজা কথায় বলতে গেলে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস আমাদের এই মাল্টিন্যাশনাল কোম্পানির কালচারের সাথে যায় না। আমাদের এমন লোক দরকার যাদের কথা বলার মধ্যে স্মার্টনেস আছে, যাদের বাবা মা সোসাইটির ওপরের মহলে ঘোরাফেরা করে। আপনি তো দেখছি একটা টিউশনি করেন, সেই টাকা দিয়ে সংসার চালান। আপনার কি মনে হয় আপনি এই পজিশনের যোগ্য? তিমির দমে না গিয়ে সোজাসাপটা উত্তরে বলল, স্যার, আমার কাজের দক্ষতা আর মেধা দিয়ে আমি নিজেকে প্রমাণ করতে পারব।
পারিবারিক পরিচয় তো আর অফিসের কাজ করে দিবে না। লোকটি এবার ফাইলটা সজোরে টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে অবজ্ঞা করে বলল, শুনুন মিস্টার তিমির, যোগ্যতা শুধু খাতায় থাকে না, পকেটেও থাকতে হয়। আপনার এই ছেঁড়া জুতো আর ঘামে ভেজা শার্ট আমাদের অফিসের ডেকোরাম নষ্ট করবে। আই অ্যাম সরি, আপনাকে দিয়ে আমাদের হবে না। ইউ মে লিভ। তিমির দীর্ঘশ্বাস ফেলল, তার মনে আবারও আশাহত হল। এইবারও চাকরিটা হলো না, আজও বাবার কাছে গিয়ে কথা শুনতে হবে। তিমির আর কিছু না বলে ফাইলটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে এল। কেবিনের বাহিরে করিডোরের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিচ্ছবি দেখল। ছেঁড়া জুতো না হলেও ওটা যে বহু বছরের পুরনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার আত্মমর্যাদায় আবারও আজ কেউ সজোরে চপেটাঘাত করেছে। চাকরিটা হলেও তিমির করত না, কারণ যেখানে তার মর্যাদা নেই সেখানে সে কাজ করবে না। অফিস থেকে বেরিয়ে তিমির বাসের জন্য দাঁড়াল। এখন মাথার ওপর তপ্ত রোদ, পকেটে মাত্র 20 টাকা আছে। এই টাকা দিয়ে সে দুপুরের খাবার খাবে, নাকি বাড়ি ফেরার বাস ভাড়া দেবে? সে বাস ভাড়াটাই বেছে নিল। ড্যাশ ড্যাশ। অন্যদিকে ক্যাম্পাসের আমতলায় অর্ক আর তার দলবল এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইন্তেহার বলা, মেইন পয়েন্টের ওপর দিয়ে বাইক চালানো, হুমকিটা অর্কর কানে এখনও বাজছে। অর্ককে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর এক বন্ধু ফিসফিস করে বলল, অর্ক, মেয়েটা তো ডেঞ্জারাস, এর সাথে আর লাগতে যাওয়া ঠিক হবে না। অর্ক দাঁতে দাঁত চেপে নিজের শার্ট ঠিক করতে করতে বলল, সহজেই ছাড়ছি না, অপমানের শোধ আমি নেবই, তবে আপাতত ওর ছায়া থেকেও দূরে থাক। এই মেয়ে মানুষ না, সাক্ষাৎ বেডা মানুষ। ইন্তেহা এখন ক্লাসরুমের একদম পেছনের বেঞ্চে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার কানে হেডফোন, বাজছে কোনো মেটাল মিউজিক। পৃথিবীর কোনো নিয়ম বা কারো রক্তচক্ষু তাকে ছুতে পারে না, এটাই তার অহংকার। কিন্তু এই দম্ভের আড়ালে যে এক গভীর একাকিত্ব লুকিয়ে আছে, তা পড়ার ক্ষমতা হয়তো তার জীবনের দুই অন্ধকার সাথীরই, তিমির আধার আছে। ইন্তেহা ভাবছে তিমির কি তার কাজটা পেল, আর আধার কি গানের অনুশীলন করছে। আজকে কি বদলাবে ওদের ভাগ্য? ড্যাশ ড্যাশ। তিমির ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই তার বাবা বারান্দা থেকে হাঁক দিলেন, কি রে, আজকেও কি জুতো পিটিয়ে এলি, নাকি কোনো গর্দভ তোকে চাকরিটা দিল? তিমির এক পলক নিজের জন্মদাতার তাচ্ছিল্য ভরা চেহারাটা দেখে মাথা নিচু করে ঘরে ঢুকতে চাইল। কারণ তার কিছু বলার মুখ নেই। আজও সে ব্যর্থ। এই কথাটা সে তার বাবাকে কি করে বলবে? তিমির চলে যেতে চাইলেও কিন্তু বাবা তার পথ আগলে দাঁড়ালেন। কথা বলিস না কেন? তোকে খাওয়ানোর মুরদ আমার নেই আর। পাশের বাড়ির হারুনের ছেলে বিদেশে গিয়ে টাকা পাঠাচ্ছে, আর তুই এখানে ইন্টারভিউয়ের নাটক করে দিন কাটাচ্ছিস। যদি আজকেও না হয়ে থাকে, তবে কাল থেকে এই বাড়িতে তোর ঠাঁই হবে না। শক্ত কণ্ঠে বললেন মিস্টার মুরসালিন। তিমির বাবার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ ঘরের ভেতরে চলে গেল। তিমিরকে চুপ থাকতে দেখেই মিস্টার মুরসালিন বুঝে গেলেন তিমির চাকরি পায়নি। উনি তিমিরকে বকতে লাগলেন আবারও। তিমির রান্নাঘরের দিকে যেতে তার মাকে অসহায় কণ্ঠে বলল, সকাল থেকে কিছু খাইনি, একটু খেতে দিবে মা? আজ আমি টিউশনির টাকা পেয়েছি, খাবারের পরিবর্তে বাবার কাছে টাকা দিয়ে দিব। কতদিন হলো তোমার হাতের খাবার একটু মন ভরে খাই না, একটু খেতে দাও না মা। ছেলের এরকম অসহায় কণ্ঠ শুনে মিসেস আয়নার বুক ফেটে কান্না আসছে। তার চোখ জলে ভিজে গেল। ছেলেটার মুখ ফ্যাকাশে হয়ে আছে, দেখেই মনে হচ্ছে ভালো মতো খেতে পারে না। ছেলের এরকম করুণ অবস্থা দেখে কোন মায়ের না কান্না আসবে। কিন্তু তিনি তার স্বামীর কথার উপর কিছু বলতে পারেন না। তার স্বামীও তার জায়গায় ঠিক। তাদের আরও 2টি সন্তান আছে, তাদেরও বড় করতে হবে। তিমির তার মাকে চুপ থাকতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাশে তাকাতেই দেখল হাঁড়িতে কোনো খাবার নেই। তিমিরের আর বুঝতে কিছু বাকি রইল না। তিমিরের ব্যথাতুর চাহনি দেখে মিসেস আয়না ফিসফিস করে বলল, তোর বাবা আজ তোর জন্য বাড়তি চাল রান্না করতে দেয়নি, বলেছে কামাই না করলে খাবার জুটবে না তোর। তিমির আর কথা বাড়াল না, মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, আমি তো এমনই বলছিলাম, সকালে 2টো বিস্কুট আর চা খেয়েছি, আমার পেট এমনিতেই ভরা। তিহান আর তোয়া খেয়েছে? মিসেস আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালেন। তিমির আর কোনো কথা না বলে হাসিমুখে মায়ের সাথে কথা বলে ফাইলপত্রগুলো রেখে নিজের ঘরে গিয়ে বিছানায় উপুর হয়ে পড়ে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে না,
কারণ চোখের জলও বোধ হয় অভাবের তাড়নায় শুকিয়ে গেছে। সে শুধু ভাবছিল, এই শহরটা কি শুধু ধনীদের জন্য? তার মতো নিম্ন মধ্যবিত্তের কি কোনো স্বপ্ন দেখার অধিকার নেই? ড্যাশ ড্যাশ। দুপুর গড়িয়ে বিকেল হল। জীবনের একটি তিক্ত সময় পার হয়ে আরেকটি তিক্ত সময় এলো। আধার গানের অডিশন দিতে এসেছে। সাথে এসেছে ইন্তেহা আর তিমির। আধারের জীবনের আরেকটি রঙিন জায়গা হচ্ছে তার সুর। বাড়ির ওই হাহাকার আর সৎমায়ের বিষাক্ত হাসির হাত থেকে বাঁচতে সে গিটারের তারে আঙুল বুলিয়ে শান্তি খুঁজে পায়। আজ তার স্বপ্নের আরেকটা পরীক্ষা, দেশের সবথেকে বড় রিয়ালিটি শোর চূড়ান্ত অডিশন। অডিশন রুমের বাইরে দাঁড়িয়ে আধার বারবার তার গিটারটা মুছছে। তিমির আর ইন্তেহা বাইরে অপেক্ষা করছিল তার জন্য। আধার মনে সাহস নিয়ে ঢুকল। ভেতরে ঢুকেই দেখল তিনজন বিচারক বসে আছেন। তাদের চোখে মুখে এক চরম ক্লান্তি আর বিরক্তি। আধারকে দেখে বিচারকদের একজন গম্ভীর গলায় বললেন, নাম কি, কি গাইবে? আধার বিনয়ের সাথে নিজের নাম বলে গিটারের তারে হাত রাখল। সে গাইতে শুরু করল তার নিজের লেখা একটা গান, যাতে জড়িয়ে আছে এক অনাথ ছেলের একাকিত্ব আর বাবার অবহেলার করুণ আর্তনাদ। আধারের গলায় এক অদ্ভুত জাদুকরী ব্যথা প্রকাশ পাচ্ছে। সুর যখন তুঙ্গে পৌঁছাল, আধারের মনে হলো সে আজ সব দুঃখ ধুয়ে মুছে দেবে। কিন্তু গান শেষ হতে না হতেই মাঝবয়সী একজন বিচারক হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, থামো, এটা কি হচ্ছে? আমরা এখানে কোনো করুণ কাহিনী শুনতে আসিনি। তোমার ভয়েসের রেঞ্জ ভালো হতে পারে, কিন্তু তোমার টেকনিক একদম জিরো। তুমি কি কোনো ওস্তাদের কাছে তালিম নিয়েছ? থামিয়ে দেওয়ায় আধারের অন্তর কেঁপে উঠল। এইবারও কি সে হেরে গেল তার নিয়তির কাছে? আধার ভয় আমতা আমতা করে বলল, না স্যার, আমি নিজেই। সেটাই সমস্যা। আজকাল রাস্তার সবাই গিটার হাতে নিলেই নিজেকে গায়ক মনে করে। এই জগাখিচুড়ি গান এখানে চলবে না। আমাদের দরকার কমার্শিয়াল ভয়েস, যা মার্কেটে চলবে। তোমার এই ভাঙাচোরা সুর শুনে পাবলিক হাসবে। তাচ্ছিল্য কণ্ঠে আরেকজন বলল। আধার কাপা গলায় বলল, স্যার, অন্তত একবার সুযোগ দিলে। অন্য এক বিচারক খাতা দেখতে দেখতে বললেন, রিজেক্টেড। পরের জন ডাকো। আর শোনো আধার, গান গাওয়া বাদ দিয়ে বাপের ব্যবসায় মনোযোগ দাও। তোমার এই রাস্তার গান দিয়ে ক্যারিয়ার হবে না। আধার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সুরের জগৎটা যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। সে এইবারও তার আশাহত মন গিটারটা কাঁধে ঝুলিয়ে সে টলতে টলতে স্টুডিও থেকে বেরিয়ে এল। বাইরে ইন্তেহা আর তিমির তার দিকে হাসি মুখে এগিয়ে এল। তিমির উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কি খবর আধার? ছিঁড়ে দিয়েছিস তো আজ? আধার কোনো কথা বলতে পারল না। সে শুধু ম্লানভাবে একবার হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসিটা কান্নার চেয়েও করুণ শোনাল। সেই নিচু গলায় বলল, ওরা বলল আমার গান নাকি রাস্তার গান। আমার কোনো যোগ্যতা নেই রে তিমির। আধারের কথায় ইন্তেহা রেগই দাঁতে দাঁত চেপে বলল, কারা বলেছে শুনি? কোনো হালার সম্বন্ধী বলছে। ওর সাউ তারা চিহ্ন র গলা আমি টেনে ছিঁড়ে ফেলব। কত বড় সাহস! উদ্ধৃতি চিহ্ন। তিমির গম্ভীর কণ্ঠে বলল, শাট আপ ইন্তেহা, তোর মুখের ভাষা ঠিক কর। ইন্তেহা চুপসে গেল তিমিরের ধমকে। তিমির এবার আধারের করুণ মুখের দিকে তাকিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, ওসব নামি দামি জজদের কান তো টাকার শব্দে বন্ধ হয়ে আছে। তুই চল আমাদের সাথে। আধার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সায় দিল। এরপর তার গিটারের ব্যাগটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাড়িতে রিজেক্ট হই, বাইরেও রিজেক্ট হলাম। শালা, আমার কপালটাই কি কোনো ডাস্টবিনে তৈরি হয়েছে? ইন্তেহা সেটা শুনতে পেয়ে বলল, তোর কপাল না, মামা, তুই পুরো ডাস্টবিনে তৈরি হয়েছিস। ইন্তেহার কথা শুনে তিমির সশব্দে হেসে উঠল। আধার অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখলি ভাই, এই মেয়েটার কলিজা আসলে পাথরের তৈরি। মানুষ যখন দুঃখে পাথর হয়ে যায়, তখন পাশে এসে সান্ত্বনা দিতে হয়, আর এ কি না আমার পুরো অস্তিত্বটাকেই ডাস্টবিনে পাঠিয়ে দিচ্ছে। ইন্তেহা একটা বাঁকা হাসি দিয়ে ওর বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, আবেগী কথা বন্ধ কর, শালা। তুই রিজেক্ট হয়েছিস কারণ দুনিয়াটা অন্ধ। আর তিমির চাকরি পায়নি কারণ ওর জুতোটা পুরনো। কিন্তু তাতে কি আমাদের ক্ষুধা কমে গেছে? পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। চল, আজ আমার জমানো টাকা দিয়ে তোদের পেট ভরে খাওয়াব। শালার কপাল খারাপ হলে কি পেটও খারাপ রাখতে হবে?
তিনজন কথা বলতে বলতে রাস্তার ধারের একটা সস্তা কিন্তু জমজমাট হোটেলে গিয়ে বসল। সেখানে বসে ইন্তেহা অর্ডার দিল 3 প্লেট বিরিয়ানি। বিরিয়ানি তাদের সামনে এনে রাখতেই আধার আর তিমির একে অপরের দিকে তাকালো। তিমিরের মনে পড়ে গেল বাড়িতে মার সেই শুকনো মুখটা, আর আধারের মনে পড়ল বাবার অবহেলা। ওদের মুখের দিকে তাকিয়ে ইন্তেহা বুঝতে পারল ওদের মনোভাব। ইন্তেহা নিজেই আছে খাওয়া শুরু করে বলল, শালিদের কথা চিন্তা করে না খেয়ে মরবি নাকি? তোদের মরার ইচ্ছে থাকলে মর, আমার তো নেই, নয়তো ওই শালিকে জ্বালাবো কিভাবে? ইন্তেহার কথায় তিমির আর আধারও একসাথে বলে উঠল, আমাদেরও মরার ইচ্ছে নেই, তোর মতো একটা হারামিরে রেখে পরে উপরে গিয়ে আফসোস করতে হবে। তিনজনই হাসল কথা শুনে। খাওয়া শেষ করে ওরা যখন রেস্টুরেন্ট থেকে বেরোল, তখন সন্ধ্যা নেমে এসেছে। শহরের নিয়ন আলোগুলো জ্বলতে শুরু করেছে। তিনজনই পাশাপাশি হাঁটছে। কিছু ভেবেই আধার হঠাৎ গিটারটা বের করে হোটেলের সামনের ফুটপাতে বসে পড়ল। তিমির অবাক হয়ে বলল, কি করছিস? আধার ম্লান হেসে বলল, ওই বিচারক বলেছিল না আমার গান নাকি রাস্তার গান? ঠিক আছে, আজ রাস্তা থেকেই শুরু করি, দেখি রাস্তার মানুষ কি বলে। ইন্তেহা হাতে তালি দিয়ে বলল, জিও মামা, শুরু করো। আধার তার গলায় গান ধরল, तेरा प्यार ने सरेंग बदनाम कर दिया मुझे, शराब का गुलाम कर दिया मुझे, ना जी रहा हूँ मैं ना मार सका, ऐसा मेरा हसर है बन गया, जो पहले मखाना था वो घर है बन गया, के आबारियू साकी ने भी जाम का हिसाब ना रखा। ইন্তেহা হাত আর তিমির চোখ বন্ধ করে আধারের গান শুনছিল। এবার ওরাও একসাথে গেয়ে উঠল, দর্দ হোতা হ্যায় দর্দ ঢুন্ডু, জখম গেহরা হ্যায় আইজ রহনে ডু, আখে রোটি হ্যায় ইনহেন রোন ডু, দিল জলতা হ্যায় দিল জলন ডু, ইয়াদ এ ওয়াই হ্যায়। আধারের উদাত্ত কণ্ঠ যখন ফুটপাতের ধুলোবালি ভেদ করে আকাশে ছড়িয়ে পড়ল, তখন পথচারীরা থমকে দাঁড়াতে শুরু করল। ইন্তেহা একপাশে হাত আড়াআড়ি করে দাঁড়িয়ে এক অদ্ভুত গর্ব নিয়ে বন্ধুকে দেখছে। আর তিমির অবাক হয়ে দেখল, কিছু মানুষ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ তো পকেট থেকে টাকাও বের করে গিটারের ব্যাগে দিতে চাইল। আধার হাত তুলে টাকা নিতে মানা করে দিল। গান শেষ করে আধার উঠে দাঁড়িয়ে বলল, আজ বুঝলাম, যোগ্যতা বিচার করার ক্ষমতা এসি রুমে বসে থাকা ওই লোকগুলোর নেই। যোগ্যতা আছে ওই সাধারণ মানুষের কানে, যারা আমার গান শুনে থমকে দাঁড়িয়েছে। ইন্তেহা আর তিমির আধারকে বাহবা দিল। ইন্তেহা আধারের পিঠে চাপড় মেরে বলল, তোর এই চ্যাংড়া গান শুনতে অনেক চ্যাংড়া চ্যাংড়েই দাঁড়ালো। সাউ তারা চিহ্ন র নাতিদের, তার মানে তোর গান পছন্দ হয়েছে। আধার কটমট দৃষ্টিতে তাকালো ইন্তেহার দিকে। তিমির ইন্তেহার কান টেনে ধরে বাইকের কাছে নিয়ে যেতে যেতে বলল, তোর মুখের ভাষা জীবনেও ভালো না, তাই না? আধার গিটার তুলে কাঁধে ঝুলিয়ে হাসতে হাসতে ওদের পেছনে যেতে লাগল। তিনজন মিলে আবারও সেই চায়ের দোকানে ফিরে এলো, যেটা তাদের আড্ডা দেওয়ার একটি জায়গা। কিছুক্ষণের মধ্যেই আবারও চায়ের দোকানের ধোঁয়াশা পরিবেশে তিনজনের আড্ডাটা এক টুকরো বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হলো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, দোকানে বসে থাকাসহ চারপাশের মানুষের বাঁকা চাহনি ওদের গায়েই লাগল না। আধার তার চায়ের কাপে একটা বিস্কুট ডুবিয়ে আধখাওয়া অবস্থায় ইন্তেহার দিকে তাকালো। সেই ইন্তেহার গালের লাল দাগটা থেকে নজর সরাতে পারছে না। চড়টা যে খুব জোরে মেরেছে দেখেই বোঝা যাচ্ছে। চড়ের দাগটা দেখেই বোঝা যাচ্ছে ইন্তেহার প্রতি কতটা ক্ষোভ ওই মানুষটার। আধারের রাগ হলো মিসেস নীলার উপর। আধার ভাবতে পারে না একজন জন্মদাত্রী মা এরকম করতে পারে। সত্যিই জন্মদাত্রী তো। আধারের বুক কাঁপছে যতবার ইন্তেহার গালের দিকে নজর পড়ছে ওর, কিন্তু সরাসরি দরদ দেখালে ইন্তেহা ক্ষেপে যাবে। এই জন্য ওদের কথার মাঝে আধার দাঁত বের করে বলল, ইন্তেহা, তোর গালের ওই 3 আঙুলের ডিজাইনটা কিন্তু হেব্বি হয়েছে। আমাদের নীলা ম্যাডাম কোন ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করেছে এই মেকআপটা করতে? তিমির আর ইন্তেহা আধারের দিকে তাকালো তার কথা শুনে। ইন্তেহা বাঁকা হেসে চায়ের কাপটা সজোরে টেবিলের ওপর নামিয়ে রাখল। ঠোঁটে আবারও সেই মরণঘাতী হাসি ফুটে উঠল। ইন্তেহা ঠোঁট হেলিয়ে হেসে বলল, ডিজাইনটা এক্সক্লুসিভ তাই না রে মামা? তোকে দিয়ে ট্রায়াল দেব নাকি একবার? তোর ওই বাদর মার্কা মুখটা অন্তত একটু মানুষের মতো দেখাবে। তিমির একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলগুলো ঠিক করতে করতে নিচু স্বরে বলল, আধার, তুই থামবি?
মেয়েটা সারাদিন বাইক নিয়ে টোটো করল, এখন অন্তত শান্তিতে চাটা খেতে দে। আধার এক গাল হেসে তিমিরের কাঁধে একটা চিমটি কেটে বলল, ওরে আমার শান্তিবাদী ভাইরে, তুই তো দেখি তিমির থেকে পুরো হিমু হয়ে যাচ্ছিস। তা আজ কয়টা ইন্টারভিউতে তোকে যোগ্য নয় বলে অপমান করে বের করে দিল? লিস্টটা কি কালকের চেয়ে বড় হয়েছে? আধারের কথায় তিমির ম্লান হাসল। এরপর হতাশার শ্বাস ফেলে বলল, আজ রেকর্ড ভেঙেছি রে। একটা কোম্পানি তো আমার জীবনবৃত্তান্ত দেখে বলল, আপনি কি এখানে চাকরি করতে এসেছেন নাকি আমাদের উদ্ধার করতে? আমি বললাম, আপাতত নিজেকে উদ্ধার করতে পারলেই খুশি। ইন্তেহা নাক মুখ কুঁচকে বলল, বাইঞ্চ তারা চিহ্নরা লেখাপড়া জানে? তোর মতো একটা ছেলেকে কাজে রাখে না? ওদের বা তারা চিহ্ন র কোম্পানি নিয়ে এত তারা চিহ্ন ভরা দেমাগ কেন? ইন্তেহার কথা শুনে আধার হো হো করে হেসে উঠল। তিমির ইন্তেহার চুল ধরে টেনে বলল, তোর মুখের ভাষা ঠিক কর, বেয়াদব। ইন্তেহা কোনোমতে তিমিরের থেকে নিজের চুল ছাড়িয়ে বলল, আচ্ছা, বা তারা চিহ্ন। তিমির নাক মুখ কুঁচকে তাকালো ইন্তেহার দিকে। আধার হঠাৎ তিমিরের দিকে তাকিয়ে বলল, এখন শোন, টাকা শেষ হলে বলিস। ওই বুড়োটার দয়া নিয়ে তোকে ভাত খেতে হবে না। আমার বাবার ড্রয়ারে অনেক টাকা পড়ে থাকে, কুত্তার মতো কামড়ালে 2-4টা নোট নিয়ে আসা কোনো ব্যাপার না। তিমির মাথা নিচু করে বলল, না রে, তোদের টাকা নিলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। টিউশনির ওই কয়েকটা টাকাই চলবে। যেখানে তোরা নিজেরাই টাকা পাস না সেখানে আমি কিভাবে নিই? ওদের কথার মাঝে পাশের টেবিলের একটি লোক ফিসফিস করে উঠল, মেয়েটার লজ্জা নেই? রাত দুপুরে ছেলেদের সাথে কি বেহা হাসি। এরকম মেয়েদের জন্যই সব মেয়েদের নাম খারাপ হয়। তিমির, আধার আর ইন্তেহার কানে কথাটা পৌঁছাল। ইন্তেহার কানে কথাটা যেতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার মাথা গরম হয়ে গেল। দাঁত চেপে সে এক মুহূর্ত দেরি না করে উঠে গিয়ে লোকটার টেবিলের ওপর এত জোরে থাবা মারল যে চায়ের কাপগুলো ঝনঝন করে উঠল। লোকটি আঁতকে উঠল ইন্তেহার লাল চোখগুলোর দিকে তাকিয়ে। ইন্তেহা বাঁকা হেসে লোকটার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, শালা, নিজের চায়ের চিনি কম হয়েছে কি না সেটা দেখ। আমার চরিত্রের চিনি মাপতে আসলে কিন্তু তোর ডায়াবেটিস হয়ে যাবে। পরের বার তাকালে চোখের মণিটা কিন্তু গ্লাসে করে বাড়ি নিয়ে যেতে হবে, মনে থাকে যেন। ইন্তেহার কথায় লোকটি ভয় কুকড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। তিমির আর এবার ইন্তেহাকে কিছু বলল না। তাদেরই রক্ত টকবক করে ফুটছিল লোকটির কথা শুনে। ইন্তেহাকে যেতে দেখে তারা আর যায়নি। তিমির আর আধার ও লোকটির সামনে গিয়ে দাঁড়াল। দুজনের চোখেই রাগে আগুন জ্বলছে। তিমির গম্ভীর কণ্ঠে বলল, আপনাদের মতো কিছু মানুষদের কারণেই ইন্তেহার মতো মেয়ে তৈরি হয়, চাচা। ওদের দোষ দেখার আগে নিজেদেরটা দেখুন। কথাটা বলে তিমির, আধার আর ইন্তেহা সেখান থেকে চলে আসতে শুরু করে। লোকটি দমে না গিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, দুই বেডারে পুষে রাখছে নিজের জন্য। কথাটা বলতে দেরি তিমির গিয়ে লোকটির সামনের বেঞ্চটি এক ঘুষিতে ভেঙ্গে দিয়ে রক্তলাল চোখে লোকটির দিকে তাকিয়ে বলল, আরেকবার যদি ওর নামে কিছু বলেছেন আপনি আর আপনার জায়গায় থাকবেন না, আই প্রমিস দাড়ি। জিহ্বাটা কেটে কুচি কুচি করে রাস্তার কুকুরগুলোকে খাওয়াবো। তিমিরের এমন রুদ্রমূর্তি দেখে লোকটা এবার সত্যিই ভয় সিটিয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা সরল না। আধার রেগে লোকটির দিকে তাকিয়ে বলল, রাস্তার কুত্তাও এইসব লোকের মাংস খাবে না। তিমিরের চোখে দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখের শিরাগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে রাখায় পেশিগুলো টানটান হয়ে গেছে। কপালের শিরাগুলো ফুলে আছে। চোয়াল শক্ত হয়ে আছে। তিমির সহজে রাগে না, সবসময় শান্ত থাকে, কিন্তু রাগলে ওর রাগ কমানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। রাগের সময় তিমিরের মাথা ঠিক থাকে না। এই জন্য তিমির যথাসম্ভব নিজের রাগ সামলানোর চেষ্টা করে সব সময়। ওর রাগ অনেক ভয়ঙ্কর। তিমিরকে রেগে যেতে দেখে আধার তিমিরের কাঁধে হাত রেখে ইশারা করল শান্ত হওয়ার জন্য। তিমির রাগে হাঁপাচ্ছে, কিন্তু ইন্তেহার দিকে দুজন তাকাতেই দেখল সে নির্বিকার চিত্তে বাইকের চাবি দিয়ে নখ পরিষ্কার করছে। যেন কিছুই ঘটেনি, যেন এদিকে তার খেয়ালই নেই। এটা দেখে তিমির আর আধার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়ের কোন সময় কি হয় আজও তারা বুঝল না। আধার পকেট থেকে কিছু টাকা বের করে দোকানদারের দিকে বলল, মামা, বাকি টাকাটা রেখে দিয়েন। আর এই চাচাকে 1 কাপ কড়া চা দিয়েন।
মাথায় মনে হয় গোবর বেশি জমেছে। তিনজন মিলে সেখান থেকে বেরিয়ে এল। তিনজনের মুখেই বাঁকা হাসি, যেন বিশ্ব জয় করে এসেছে। আসলে তিনজনই বিশ্বকে ডুবিয়ে এসেছে। এদের দ্বারা এর থেকে বেশি কিছু হবে না।